ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। বাকি বিষয়ের সুরাহা হবে সংসদে। সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। দ্বিকক্ষ সংসদে নতুন জমিদার তৈরির সংখ্যা সিপিবির। বর্তমান ব্যবস্থাকে আরও কার্যকর করার সুপারিশ সিপিডির। স্বৈরাচারী হওয়া ঠেকাতে উচ্চ কক্ষে জোর বদিউল আলমের। এক্সিস্টিং পার্লামেন্টারি সিস্টেমকে কিভাবে আরো স্ট্রেংথেন করা যায় সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে বলেছি। যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা জমিদারে পরিণত হয়, তাহলে এখানে নতুন আরো 100 জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক ডিজিএফআই ও পুলিশ প্রধান সহ 30 জনের পরোয়ানা পাঠালেন ট্রাইব্যুনাল। চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বোরকা পরে মার্কেটে ঢুকে তালা ভেঙে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি। রাজধানীর মালিবাগে 500 ভরি স্বর্ণালংকার লুট। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, জড়িতদের ধরতে তদন্ত শুরু। পানামা পেপারস কাণ্ডের 9 বছরে বিভিন্ন দেশে অর্থ ফেরালেও অজানা কারণে হিমাগারে বাংলাদেশ। রাজনৈতিক টার্গেটে আইনের ব্যবহার প্রশ্নবিদ্ধ, তদন্তকারী প্রতিষ্ঠানও বলছে টিআইবি। এবং এক সাগরে 2 নিয়ম, বাংলাদেশে নিষেধাজ্ঞা চললেও দেদারসে মাছ ধরছে ভারতীয়রা। সরকারি খাদ্য সহায়তাও না পাওয়ার অভিযোগ পটুয়াখালীর জেলেদের। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। এমন মন্তব্য করে যেটুকু ঐক্য হয়েছে তা নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো মতামত অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই বলেও জানান তিনি। বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ বিদেশের সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক সংসদ দেখতে চায়। বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কূটনীতিকদের বৈঠক নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই কূটনৈতিক তৎপরতায় ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোরও। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সবার মতো জার্মানিও চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরুক। সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট। এটা তো সবাই একই কথা, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। জুলাই সনদে স্বাক্ষর ও ঐক্যমত্য কমিশন ইস্যুতে আমির খসরু বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা নিয়ে এগিয়ে যেতে হবে। যা হবে না তা পরবর্তী সংসদে গিয়ে সমাধান করতে হবে। কোনো দল তাদের মতামত অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই জায়গাগুলোতে ঐক্যমত হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তো তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে। বেগম জিয়া রাজনীতি থেকে সরে যাননি মন্তব্য করে আমির খসরু বলেন, নির্বাচনে তার ভূমিকা কি হবে তার সময়ই বলে দেবে। উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছে। বিএনপি একটা জিনিসে বিশ্বাস করে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম। বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে।
আগামী নির্বাচনের প্রার্থী হিসাবে দল যাকে মনোনীত করবে তার জন্য বিএনপির কর্মীদের কাজ করারও নির্দেশ দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা সবাই সাথে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইট। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক ডিজিএফআই ও পুলিশ প্রধান সহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবার এ পরোয়ানা পাঠানো হয়। এর আগে টিএফআই সেল ও জেআইসি সেলের ২ গুমের মামলার অভিযোগপত্র আমলে নেন ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধান সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। তাদের বিরুদ্ধে ৫টি করে অভিযোগ আনা হয়। এর মধ্যে টিএফআই সেলের গুমের মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ১৭ জনকে। জেআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয় ১৩ জনকে। এদিকে ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মুহূর্তে সেখানে আছেন। সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্টে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এরই মধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে এসে পৌঁছেছেন। এখন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের কার্যালয়ে রয়েছেন। আর যেটি বলে রাখি যে এই মামলায় সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ পর্যায়ে এবং প্রসিকিউশন থেকে যেটি বলা হচ্ছে যে এই চাংখারপুল হত্যা মামলায় তারকা সাক্ষী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষ্য দিবেন এবং তিনি এর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাকে কিভাবে গুম করা হলো বা তাকে কিভাবে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হলো সেই প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনের শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে মাঠ পর্যায়ে থেকে পুলিশের যারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তাদের জড়িতদের বিচার দাবি তিনি করেছিলেন। এটি তার তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি। আজকে হয়তো সেটিরই সংক্ষিপ্ত আকারে একটি জবানবন্দি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে দেবেন এবং সেই জবানবন্দিটা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2:10 দিকে এই জবানবন্দিটা শুরু হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানি সেই হিসাবেই ট্রাইব্যুনালের প্রস্তুতি রয়েছে। আর এর বাইরে যেটি বলি, আজকে গতকালকে 2টি গুমের মামলায় 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজকে সেই গ্রেফতারি পরোয়ানাটা লিখিত আকারে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় থেকে শুরু করে আরও 12টি দপ্তরে লিখিত আকারে গ্রেফতারি পরোয়ানাটি পাঠানো হয়েছে। যেহেতু এই মামলায় অর্থাৎ এই গুমের মামলায় বর্তমান এবং সাবেক মিলিয়ে 23 জন সেনা কর্মকর্তা রয়েছেন, সেই কারণে সেনা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে সেখানেও এই গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে এবং প্রসিকিউশন আশা করে যে এই গ্রেপ্তারি পরোয়ানা দ্রুতই তামিল হবে এবং যারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকে গ্রেফতার করবে, এমনটি প্রসিকিউশন আশা প্রকাশ করছেন। আর এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পরোয়ানার মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুক্ষণ পরে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দেবেন। তিনি সাক্ষ্য দেওয়া শুরু করলে সাক্ষী কি বলেন সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বোরকা পরে মালিবাগে ফরচুন মার্কেটের একটি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি হয়েছে। 500 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ করেছেন মালিক। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
বুধবার রাত ৩টা ৭ মিনিট বোরকা পরে মার্কেটে ঢোকেন দুজন। মাত্র ৩০ মিনিটেই তালা ভেঙে শম্পা জুয়েলার্সের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যান। ভোরে নিরাপত্তা প্রহরীর ফোনে দোকানে চুরির খবর পান শম্পা জুয়েলার্সের মালিক। দাবি করেন ৫০০ ভরি স্বর্ণালংকার ও ৫০,০০০ টাকা লুট করেছে চোর চক্র। যারা জড়িত আছে এটা বলার অপেক্ষা রাখে না। আমি চাই আপনাদের সবার সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমার মালটা যেন উদ্ধার হয়। আমি এই চাই। আমি তো নিঃস্ব, আমি শেষ। দুর্ধর্ষ এই ঘটনায় হুমকির মুখে মার্কেটের নিরাপত্তা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি দোকান মালিক সমিতির। রাত্রেবেলা আমাদের সিকিউরিটি ছিল আপনার 4 জন। এই 4 জনে আপনার এখন পর্যন্ত আছে, কেউ আপনার মিসিং না। একটা জায়গাতে আমাদের একটা লেকিং পাওয়া গেছে কালকে, মানে রাতে, মানে আজকে সকালবেলা যেটা আমরা পাইছি। 3 তলাতে আপনার একটা জানালা দিয়ে আপনার একটা শিক কাটা আছে, আর একটা আপনার হ্যাক্স বোল্ট কাটা আছে। তা আমাদের এবং প্রশাসনের সবার ধারণা যে চোর এদিক দিয়ে আসা যাওয়া করছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো, তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। তো তার আগ পর্যন্ত আমাদের একটু ইনভেস্টিগেশনটা চলবে। ইনভেস্টিগেশন চলার সময়টা দেন, আমরা দেখি চেষ্টা, ইনশাল্লাহ অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করবেন। এর আগে গেল মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে একটি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশের মধ্যে 7 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। অপর একজন রাউজানের বাসিন্দা। স্বজনহারাদের আর্তনাদে ভারী এলাকার পরিবেশ। মরদেহ দেশে ফেরানোর দাবি তাদের। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে রেমিট্যান্স যোদ্ধাদের ঘরে ঘরে শোক। প্রবাসী শাহাবুদ্দিনের 4 মাস বয়সী ফুটফুটে শিশু আসিয়া আর কখনো পাবে না বাবার আদর। আমার ছেলে আনি দেন, আমার দাঁড়ি একটা, আমার ছেলে চাই, আমার ছেলে চাই। মার মানিকে মার বুকা আনি দো, মার বুকা আনি দো, মার মানিকে মার বুকা আনি দো, মার কিছু চাই না, মার মানিক চাই, মার কালারে চাই, মার গলার মালারে চাই। একইভাবে আর্তনাদ আর আহাজারি পাশের বাড়ি বাবলুর পরিবার জুড়েও। সরকারি সহায়তার পাশাপাশি মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। সরকারের কাছে দাবি হলো আমাদের লাশটা যখন যেমন দ্রুত বেগে আমাদের বাংলাদেশে আনি, যার লাশটা তার জায়গার মধ্যে জন্য উপস্থিত করে দেয়। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উত্তর জেলা বিএনপির নেতারা। দুস্থ লোকগুলা এই সন্তান হারা এতিমদের যাতে করে তারা লেখাপড়া এবং খাওয়া খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা যাতে অন্তর্বর্তীকালীন সরকার করে, আর আমাদের বিএনপি তাদের পাশে আছে। ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসু ও চাকসু নির্বাচন সামনে রেখে অফলাইন ও অনলাইনে সমান তালে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। শুরুতেই যাচ্ছে তারিফের কাছে। শেষ সময়ের ব্যস্ত প্রচারণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর মাত্র 5 দিন পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু ও হল সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে সকাল থেকে দুপুর এবং রাত পুরো সময়ই আসলে শিক্ষার্থীদের কাছে আসলে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেই কার্যক্রম চালাচ্ছেন এবং তাদের ইস্তেহার এবং যে তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরছেন এবং তারা নির্বাচিত হওয়ার পরে আগামী 1 বছর কি কি কাজ করবেন সেই বিষয়গুলো আমরা দেখছি তুলে ধরছেন। এবং আমি এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলার ঝুঁকিতে। সেখানে দেখছি যে প্রার্থীরা ভোটারদের কাছে তাদের লিফলেট এবং যে হ্যান্ডবিল বা কার্ড সেগুলো বিলি করছেন এবং
ভোট চাচ্ছেন। এছাড়া আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করে। তবে আমরা আরেকটি বিষয় আমাদের নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি যে তাদের আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ উঠেছে। ছাত্র শিবির এবং ছাত্রদল উভয়ই প্যানেলে একে অপরের বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করে নির্বাচনে যে আচরণবিধি নিয়ম অনুযায়ী তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা দেখছি সকালে শাটল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হল, তারপরে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, সকল জায়গায় আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হুসাইন। রাষ্ট্র নির্বাচন আগামী 16 অক্টোবরে অনুষ্ঠিত হচ্ছে, এমনটাই আসলে এখন পর্যন্ত সবাই প্রত্যাশা করছে এবং অনেকটা নিশ্চিত করে বলছেনও। কারণ আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ আজ দুপুর 12টার পরে একটা ঘোষণা পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে। তারা আসলে নির্বাচন উপলক্ষে বা নির্বাচন পর্যন্ত তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবিগুলো কেন্দ্র করে যে কর্মবিরতি সেটা তারা আসলে স্থগিত রাখবেন। অর্থাৎ নির্বাচন আসলে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত যাতে হয় সেই উদ্দেশ্যে তারা কিন্তু আসলে এই স্থগিত করেছে তাদের কর্মসূচি। তো এই মুহূর্তে আমরা দেখছি যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু পুরোদমেই চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমরা পরিবহন মার্কেটের সামনে আছি, এই মুহূর্তে আমরা দেখছি যে গানে গানে খুশির আমেজে কিন্তু আসলে নির্বাচনের প্রচারণা চলছে। এবং আমরা একই সঙ্গে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রার্থীদের প্রচারণা দেখেছি, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতি জানাচ্ছেন। এবং এই যে গানের যে চিত্র দেখছি এটা কিন্তু সকাল থেকে চলছে। আমরা যদি একটু এই গানের যে প্রচারণা চলছে গানের মাধ্যমে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা গানটি শুনে আসি। এইভাবেই কিন্তু আসলে এই যে গানে গানে এবং একটি খুশির আমেজের ভিতর দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে রাকসুতে, এবং আগামী 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নয়, 2016 সালেই বাংলাদেশের ব্যাংকিং খাতকে অচল করার পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে বলে উল্লেখ করে পানামা পেপারসে। তবে অজানা কারণে হিমাগারে চলে যায় পানামা কাণ্ড। অথচ 9 বছরে 23টি দেশ $1.3 বিলিয়ন ফিরিয়েছে নিজেদের দেশে। টিআইবি বলছে রাজনৈতিক টার্গেটে ব্যবহৃত হয়েছে অর্থ পাচার আইন, যার সঙ্গে জড়িয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তদন্তকারী প্রতিষ্ঠানগুলো। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2016 সালে বিদেশে গোপন রাখা অবৈধ অর্থের তথ্য উন্মোচন করে পানামা পেপারস। বিশ্বের বৃহত্তম আইন সংস্থা মোসাক ফনসেকারের ডেটাবেস থেকে 1,15,00,000 ফাইলের ফাঁসের ঘটনায় ফেঁসে যান বাংলাদেশের প্রায় 3 ডজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিজম ICIJ-এর তথ্যে বেশ কয়েকবার বাংলাদেশিদের নাম, ঠিকানা, শেয়ার বাজার ও বাংলাদেশ ব্যাংকিং খাতকে অচল করে বিদেশে বিপুল সম্পদ অর্জনকারী, কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয় পানামা পেপারসে। প্রথম দিকে তোড়জোড় শুরু হলেও অদৃশ্য কারণে থেমে যায় সব পদক্ষেপ। তবে অন্যান্য দেশ থেমে যায়নি।
বিগত 9 বছরে পানামা পেপারসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে $1.3 বিলিয়ন উদ্ধার করেছে 23টি দেশ। সবচেয়ে বেশি পুনরুদ্ধার করেছে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও স্পেন। সবচেয়ে কম উদ্ধার করেছে লিথুয়ানিয়া। পাশের দেশ ভারত 84টি মামলা পরিচালনায় নিয়োগ দিয়েছে 46 জন আইনজীবী। তারা উদ্ধার করেছে $17.4 মিলিয়ন। তালিকায় নেই বাংলাদেশ। আবারও তোড়জোড় শুরু হয়েছে পাচার হওয়া অর্থ ফেরত ও উদ্ধারে। সেখানে গুরুত্বে থাকছে বিগত সরকারের আমলে শীর্ষ পাচারকারীরা। আমাদের বিএফআইয়ের দায়িত্ব ছিল অর্থ পাচার রোধ করা। দুদকের মতো প্রতিষ্ঠান বা সিআইডির মতো প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে তদন্ত করা, এই যে প্রতিষ্ঠানগুলোকে যে করায়ত্ত করা হয়ে গেছিল, অকার্য করে দিয়েছিল, পেশাগত দলীয়পনার মধ্যে ঠেলে দেওয়া ছিল, এই জায়গাটা হচ্ছে যে বড় সংস্কারের দরকার। এখনও কি একইভাবে শুধুমাত্র আমরা কারা ক্ষমতায় নেই তাদেরকে টার্গেট করে আমরা কাজ করছি, নাকি আসলে ক্ষমতায় নেই বা আছে সেটা বিষয় না, ব্যক্তির পরিচয় অবস্থান বিষয় না, আইন সবার জন্য সমান, এই মানদণ্ডে আমরা কাজ করব, এই জায়গায় কিন্তু এখন আমরা যেতে পারি নাই। এদিকে পাচার করা অর্থ ফেরাতে দুদক, সিআইডি, এনবিআর সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্টোলেন অ্যাসেট রিকভার করতে চাই, প্রথম ধাপ হচ্ছে আইনগতভাবে আইনি প্রয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যে অর্থটা বা সম্পদে যেগুলো রূপান্তরিত হয়েছে সেগুলোর থেকে পাচারকারী ব্যক্তিদের যে মালিকানা সেটা খর্ব করে নেওয়া। শেষবার 2022 সালে পানামা পেপারসে আসা অভিযুক্তদের বিষয়ে দুদক, সিআইডি ও বিএফআইইউকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন আদালত। তবে সেসব রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এমপি কোটায় আনা 30টি পাজেরো নিলামে বিক্রির পরিবর্তে সরকারি পরিবহন অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতি গাড়ির মূল্য 12 কোটি টাকা করে হলেও নিলামে মাত্র 1 লাখ থেকে 3 কোটি টাকা দর তোলায় এনবিআরের এই কঠোর সিদ্ধান্ত। এদিকে গাড়িগুলো হস্তান্তরের ব্যবস্থা নিতে এনবিআরের পক্ষ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে দেওয়া হয়েছে চিঠিও। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আর কোনো জটিলতা নয়, রাষ্ট্রের অনুকূলেই যাচ্ছে এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা এই 30টি ল্যান্ড ক্রুজার পাজেরো গাড়ি। ছাত্র জনতার গণ আন্দোলনে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের সদস্যরাই আমদানি করেছিল এসব গাড়ি, কিন্তু বন্দর থেকে ছাড় করার আগেই সরকারের পতন হয়, গাড়িগুলো নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় জটিলতা নিরসনে চিঠি দিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর থেকে একটি নির্দেশনা এসেছে শুল্কমুক্ত সুবিধা আমদানি গাড়িগুলো এগুলো যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জাপানে প্রস্তুতকৃত 2022 মডেলের এসব গাড়ির প্রতিটির আমদানি মূল্য 1.5 কোটি টাকা হলো 800% শুল্কের কারণে বাংলাদেশে বাজার মূল্য 12 কোটি টাকার বেশি, কিন্তু সংসদ সদস্য হয় শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করা হয়েছিল। নিলামের মাধ্যমে যে টাকাটা আহরণ করতো, ট্যাক্সটা আহরণ করতো, রাজস্ব আহরণ করতো, ওই রাজস্বটা কে দেবে এখন? অবশ্য নিজেদের ব্যবহারের জন্য নিলামের ভিত্তিমূল্য 9 কোটি 60 লাখ টাকায় 5টি গাড়ি কিনতে রাজস্ব বোর্ডের কাছে আগ্রহ দেখিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত গাড়িগুলো ছিল সেটার একটা হিসাব তো আমাদের কাছে আছেই, তো সেই পরিমাণ স্টোর রেন্ট আমরা সেটা নর্মালি অন্যান্য মালামালের ক্ষেত্রে যেভাবে ক্লেম করি সেটা কাস্টমসের সাথে আমরা ক্লেম করব। শুধু যে এমপি কোটার 30টি গাড়ি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কিন্তু নয়, 20 বছরের বেশি সময় ধরে আটকে আছে আরও অন্তত 300 গাড়ি। ভালো কন্ডিশনে গাড়িগুলো থাকা অবস্থায় নিষ্পত্তি করে ফেলে তাহলে বন্দরের রাজস্ব আয়টা অনেক ভালো পাবে বলে আমি মনে করি। অবশ্য সরকার পতন ঠিক আগ মুহূর্তে অর্থাৎ জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ অন্তত 7 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে এশিয়ান কাপ ফুটবল বাছাই রাতে মুখোমুখি বাংলাদেশ হংকং। মূল পর্বের রেসে থাকতে জিততে মরিয়া লাল সবুজ, ভালো খেলার বিকল্প দেখছেন না জামাল ভুঁইয়া। এক সাগরে 2 নিয়ম। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের নিষেধ থাকলেও নেই প্রতিবেশী দেশে নিষেধাজ্ঞা। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশি জেলেদের। আর সমুদ্রে যেতে না পেরে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। সরকারি খাদ্য সহায়তার চালও মেলেনি এখনো। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট।
চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। সরকারি এই কর্মসূচি সফল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এগুলো সব ভারতের ট্রলার। কিন্তু বাংলাদেশের জেলেরা যখন নিষেধ মানছে, তখন বঙ্গোপসাগরে দেখা মিলছে ভারতীয় ট্রলারের। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জেলেদের। সাগরে হাজার হাজার জাইল্লা মাছ ধরতে আছে, এগুলা ভারতের জাইল্লা। অবরোধ দেওক, আমরা সেটা মানি, আইন মানি, কিন্তু তাদের সাথে মিলিয়ে দেওয়া হোক। এদিকে নিষেধাজ্ঞা শুরু হলেও এখনো খাদ্য সহায়তা পাননি জেলেরা। এ কারণে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। বড় একটা ফ্যামিলি আছে, তা তো দৈনিক 1 কেজি করে চালও আমাদের হয় না। চাল বাচ্চা একটু বাড়াই দিতে, তাহলে আমাকে জেলেদের জন্য ভালো একটা উপকার হইতো। বিশ্বের মোট ইলিশের প্রায় ৮৬ ভাগই উৎপাদিত হয় বাংলাদেশের জলসীমায়, আর মাত্র ১৪ ভাগ ভারত ও মিয়ানমারে। যদিও ভারতের পশ্চিমবঙ্গ সরকার ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত মাত্র ১১ দিনের নিষেধাজ্ঞা পালন করে। ফলে এক সমুদ্রে চলছে ২ নিয়ম। গবেষকরা বলছেন, ইলিশের উৎপাদন বাড়াতে হলে সাগরে একসঙ্গে সবার নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে। ৬৫ দিনের যে অবরোধটা ছিল, এটা ভারতের সাথে সমন্বয় করে আমরা ৫৮ দিন করেছি। এখন এই জায়গাটাতেও এই সমন্বয় দরকার আছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৮০,০০০। এদের মধ্যে সরকারিভাবে খাদ্য সহায়তা বরাদ্দ হয়েছে ৬৯,০৪৩ জনের জন্য। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। খুলনার দাকোপে বেড়ি বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। ২ দিনেও মেরামত হয়নি বাঁধটি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বিস্তীর্ণ এলাকা এখনো পানি নিচে, অর্থাৎ খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া বাজারের পাশে তিলডাঙ্গা ইউনিয়নের যে বাঁধ, সেই বেড়িবাঁধ ভাঙার ফলে ঢাকি নদীর পানি জোয়ারের সাথে তীব্র বেগে জনপদে ঢুকছে। এখন পর্যন্ত আমরা এই বাঁধ সংলগ্ন জায়গাটিতেই রয়েছি। বিভিন্নভাবে আসলে মানুষ অপেক্ষায় রয়েছেন কখন এই বাঁধটি মেরামত হবে। সেই বাঁধ মেরামত সম্ভব না হওয়াতে আসলে বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ ৬ থেকে ৭টি গ্রাম এখন পর্যন্ত জোয়ারের যে পানি, সেই পানি ঢুকছে এবং গ্রামগুলো প্লাবিত অবস্থায় রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে গত ২ দিন আগে মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ করে এই যে ঢাকি নদী সংলগ্ন যে বাঁধ, সেই বাঁধ ভেঙে যায় এবং এর ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা মুহূর্তেই প্লাবিত হয়। অর্থাৎ ৪০ মিটার যে বাঁধ, ৪০ মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। জোয়ারের পানিতে এখন পর্যন্ত কিন্তু আসলে বটবুনিয়া, নিশানখালী সহ এখানে যে কাকড়াবুনিয়া এবং বিভিন্ন গ্রাম, তেঁতুলতলা, কামনিবাসী, এইসব গ্রাম নোনা পানিতে তলিয়ে গেছে। বসত, ঘরবাড়ি, গৃহপালিত পশু পাখি সহ আমন ধানের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত আসলে এখন পর্যন্ত পানি নিচে। আমরা এখন যে জায়গাটি দেখাচ্ছি আসলে সেই জায়গাটি ধান আবাদ হয়েছিল এবং মাছের ঘের ছিল, সবকিছু আসলে ভেসে গেছে। এই যে ধানের এখন চিহ্ন দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা পানির নিচে রয়েছে। আমরা মৎস্য বিভাগ সহ কৃষি বিভাগ সবার সাথে কথা বলেছি। তারা বলছেন যদি আরও ২-৩ দিনের মধ্যে এই পানি নামানো সম্ভব না হয়, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড যে কর্মযজ্ঞ চালাচ্ছে সেটি যদি আসলে ২ দিনেও এই পানি না নামানো সম্ভব হয়, তাহলে কিন্তু ৩০২ হেক্টর জমির আমন ধান আবাদ হয়েছে, সেই আমন ধান নষ্ট হতে পারে এবং এর ফলে অন্তত ৫ কোটি টাকা ক্ষতিরও শঙ্কা করছেন যদি পানি না নামে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানেও আমরা বিভিন্নভাবে দেখেছি যারা শ্রমিকরা রয়েছেন এবং যারা এই কাজ সংশ্লিষ্ট রয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন, অর্থাৎ যে জিও টিউবের মাধ্যমে এই বাঁধটি পুনরায় দেওয়ার জন্য। তবে এই জায়গাটি সম্পর্কে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, টেকসই বাঁধ না হওয়ার ফলে বছরের বিভিন্ন সময় তাদের এই ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয় এবং এর ফলে আসলে সবচেয়ে বেশি শঙ্কার কথা তারা যেটি বলছেন যে আমন ধান আবাদ হয়েছে ৩০২ হেক্টর জমিতে। এই আমন ধানের উপরেই কিন্তু এই সব গ্রামের কয়েক হাজার মানুষ তারা নির্ভর করেন এবং এই নির্ভরের জায়গা থেকেই তারা আসলে তাদের সারা বছরের যে খোরাকি সেটি চলে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যদি এই ২-৩ দিনের মধ্যে এই ক্ষতি না কমানো সম্ভব হয় এবং এটি পানি নামিয়ে তাদের স্বাভাবিক যে চিত্র সেটি যদি ফিরে আনা সম্ভব নয়, তাহলে কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে খুব শীঘ্রই যে কাজ চলছে জিও টিউবের মাধ্যমে এই জায়গাটা আবারও সংস্কার করা সম্ভব হবে। তাহলে এই পানি আসলে তার জনপদ থেকে পানি বের হয়ে নতুন করে আসলে তারা আবার তাদের কাজ শুরু করতে পারবেন। তো খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বাঁধ ভাঙার যে খবর এবং জনপদ প্লাবিত হওয়ার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার দাকোপে। এদিকে বগুড়ার ধুনুটের ভান্ডারবাড়ি ইউনিয়নে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদী পাড়ের দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।
তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। উজানের ঢলে হঠাৎই ফুসে উঠেছে আগ্রাসী যমুনা। ভয়াবহ ভাঙনে বিভিন্ন সময়ে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও বিলীন হচ্ছে নদীগর্ভে। বগুড়ার ধনট উপজেলার শহরাবাড়ি ও বানিয়াজান এলাকায় নদীর ভাঙন রোধে 2001 সালে একটি স্পার বাঁধ নির্মাণ করা হয়। এরপরও বিভিন্ন সময় 2 পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করায় পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালায়। তবে হঠাৎ যমুনা নদীর পানি 99 সেন্টিমিটার বাড়ায় বুধবার দুপুর থেকে শহরাবাড়ি ও বানিয়াজান পয়েন্টে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে শহরাবাড়ি ঘাটের অন্তত 10টি দোকান ও 5টি বসতবাড়ি সরিয়ে নিয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় আকস্মিক এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ক্ষণিকের মধ্যে 10 থেকে 20 মিনিটের মধ্যে ধাপাস করে নিচের দিকে মনে করেন যে চলে গেল। 10 ভাঙ্গা দিয়ে পাশাতে মনে করেন সেমি রাস্তায় আসছি, এই রাস্তাও ভেঙে যেতেছে। যে জায়গাটা মাসে আসে বসে থাকছে সেই জায়গা ভেঙে চলে গেল। আওয়ামী লীগের সময় এখানে প্রচুর বালু উত্তোলন করার কারণে আজকে ভাঙনের শিকার হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সারিয়াকান্দি ও ধনুটে যমুনা নদীর ভাঙন প্রবণ 8 কিলোমিটার তীর সংরক্ষণে শীঘ্রই প্রকল্প হাতে নেওয়া হবে। জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে সেটা অস্থায়ী ভিত্তিতে আমরা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি। ডিপিপিটা অনুমোদন হলে এই অঞ্চলে যে ভাঙন দেখা দিয়েছে সেটা একবার স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে। নদী ভাঙন ঠেকাতে শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত 90 লাখ টাকা ব্যয়ে 7,500 জিও ব্যাগ ও 1500 জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ঢাকা জেলায় টিকা দেওয়া হবে 10,33,942 শিশুকে। এ পর্যন্ত টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে 2,37,477 জন। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য জানান। বলেন, টাইফয়েডের এই 1 ডোজ টিকা আনুমানিক 10 থেকে 12 বছর সুরক্ষা দেবে। বিশ্বের 21টি দেশে এ টিকা কার্যকর দাবি করে সিভিল সার্জন বলেন, এটি 100% নিরাপদ এবং হালাল, তাই এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো ভয় নেই। 12 অক্টোবর শুরু হয়ে সারা দেশে 4 সপ্তাহ ব্যাপী চলবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল রোগীর কেউ কেউ ঢাকামুখী হলেও বেশিরভাগ চক্ষু রোগী এ সেবা থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে নেই চোখের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম। সব জেলায় চিকিৎসক নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক আহমেদের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। আজমিরা আক্তার বিশ্ব দৃষ্টিশক্তি দিবসের ঠিক 7 দিন আগে খুলনা থেকে ঢাকায় এসেছেন চোখের চিকিৎসা নিতে। মাথায় যন্ত্রণা হওয়ার পরে এই এক সাইডে ঝাপসা আসার পরে আমি কি একটাই দেখতে পাচ্ছি না। চোখের পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ করতে তাকে আরও কিছুদিন থাকতে হবে এই শহরে। ঢাকায় নিকটাত্মীয় না থাকায় অসচ্ছল আজমিরা আশ্রয় নিয়েছেন হাসপাতালের বারান্দায়। ভোগান্তি হচ্ছে আর পরেও এই জায়গা আসতেছে। সারা দেশ থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসার জন্য ছুটে আসেন রাজধানীতে। রোগীরা বলছেন, বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতালের সেবা সম্প্রসারণ করা না গেলে এই ভোগান্তি কমবে না। কুড়িগ্রাম সদর হাসপাতাল আছে, সেটা 250 শয্যা বিশিষ্ট, আধুনিক সরঞ্জাম সেগুলোর তেমন সরবরাহ নাই। সরকারি হাসপাতাল আছে কিন্তু এখানে যে মেশিনগুলা সেগুলা তো সবগুলা নাই। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অবহেলায় দৃষ্টিশক্তিজনিত রোগ বড় আকার ধারণ করে, যার শেষ পরিণতি অন্ধত্ব। ছানি হলো একটা বড় রোগ যেটা আমরা সচরাচর পাই এবং এটা একটা অন্ধত্বের বড় কারণ। আরেকটা বড় হলো যে গ্লুকোমা, চোখের প্রেশার, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটাও আমাদের একটা দৃষ্টি হারাবার একটা বড় কারণ। ডিভিশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল, থানা লেভেলে আমাদের ওইভাবে চিকিৎসা দেওয়া সরকারি পর্যায় থেকে সম্ভব হচ্ছে না, কারণ এখানে যন্ত্রপাতি এবং জনবলের স্বল্পতা আছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে চক্ষু চিকিৎসক ও সরঞ্জাম নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্রতি 5 জনে কিন্তু একজনের দৃষ্টিশক্তি ত্রুটি নিয়ে বসবাস করতেছি আমরা। প্রতি 100 জনের মধ্যে একজন আমাদের ব্লাইন্ড। 64টা ডিস্ট্রিক্টের মধ্যে অর্ধেকের মতো ডিস্ট্রিক্টেই আমাদের চিকিৎসকরা আছেন। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আরও 250 উপজেলা হেলথ কমপ্লেক্সকে এই চিকিৎসার পরিসীমার মধ্যে নিয়ে আসা। বাংলাদেশে গত 20 বছরে অন্ধত্বের হার 1.53% থেকে কমে 1% দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। একসময় চিঠি ছিল মানুষের ভাব আদান প্রদানের সবচেয়ে
নির্ভরযোগ্য সেতু। প্রযুক্তির ছোঁয়ায় চিঠি লেখার দিন ফুরানোর সঙ্গে সঙ্গে কি একেবারেই হারিয়ে গেছে ডাক বিভাগও? বিশ্ব ডাক দিবসে কেমন আছে ডাক বিভাগ, সেটাই খোঁজার চেষ্টা করেছেন উম্মে হানি। ক্যামেরায় ছিলেন শাহিনুর রহমান শাহিন। প্রিয় নলিনাক্ষবাবু, আঘাত আর ক্ষতর মধ্যে বোধহয় একটা তফাৎ আছে। আমি নয় ডাক্তারি জানি না, গুলিয়ে ফেলেছিলাম। আপনি আমায় সূত্রে দেবেন তো? এমন মন খারাপের গভীরতায় হঠাৎ অপ্রত্যাশিত আনন্দ, কিংবা দীর্ঘ খরার পরে হালকা বৃষ্টির ছোঁয়ার মতো। চিঠি একটি মাত্র শব্দ, অথচ তার ভেতরে বয়ে যায় অনন্ত আবেগের স্রোত, জমে থাকে অগণিত প্রেম, হাসি, কান্নার গল্প। যেমন হাবিবার কথাই ধরুন, বিশ্ববিদ্যালয় জীবনে অপেক্ষায় থাকতেন একটি হলুদ খামের, যার ভেতরে দূর শহর থেকে আসবে মা বাবার গল্প। এখন তারা দুজনই গত, তাই তো যত্নে রাখা পুরনো চিঠির অক্ষরেই খুঁজেন তাদের অস্তিত্ব। যখন আমি চিঠিগুলো দেখি তখন আসলে আমি আমার বাবা মাকেই অনুভব করি। সময়ের পরিক্রমায় গতির শহরে অবহেলায় ঠাঁই দাঁড়িয়ে থাকা ডাক বাক্সগুলোই জানায় হারিয়েছে ব্যক্তিগত চিঠির আবেদন। সরকার এই ডাক বিভাগকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক টেকনোলজি ইউজ করে মানুষের সেবা যেন দেয়া যায় সেই ব্যবস্থাটা করুক। আর চিঠি পাঠাতো যে সেই ডাক বিভাগ এখনও চলছে তার আপন নিয়মে। বৈদেশিক ডাক সেবা, এক্সপ্রেস মেইল সার্ভিস সহ যুক্ত হয়েছে নতুন নতুন সেবা। আমাদের আঞ্চলিক যে কল সেন্টার আছে, যেখান থেকে গ্রাহককে সেবা দেওয়া হয়, তার আর্টিকেল কোথায় আছে, কি কি কমপ্লেন, সেটা আমরা বিশ্বের গোল্ডেন ক্যাটাগরিতে আছি। এদিকে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তরের ইতিবাচক প্রভাব দেখা যায় বিভাগটির বার্ষিক প্রতিবেদনে। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে পুড়ে দিও। কবি মহাদেব সাহার আকুতিতে ভরা চিঠির মতোই সবার চিঠি পৌঁছে দিত যে ডাক বিভাগ, সেটি এখন লড়াই করছে নিজের অস্তিত্ব বাঁচাতে। তাই সবার চাওয়া ডাক বিভাগ আরও গতিময় হোক প্রযুক্তির ছোঁয়ায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাক বিভাগের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ডিজিটালাইজেশন, পোস্টাল মেল, পার্সেল ট্র্যাকিং সিস্টেম আধুনিকায়ন সহ বেশ কিছু সংস্কার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে আগারগাঁওয়ে ডাক দিবসের র্যালির উদ্বোধন করে একথা বলেন তিনি। ডাক বিভাগের দখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। ডাক দিবসের র্যালিতে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ছাড়া উপস্থিত ছিলেন ডাক পিয়নরা। ব্যানার ফেস্টুনের পাশাপাশি র্যালিতে তাদের কার্যক্রম ফুটিয়ে তোলা হয়। বাংলাদেশ ডাক বিভাগের যে ঐতিহ্য, শত বছরের এই ঐতিহ্যকে মানুষের কাছে আবারও নিয়ে যাওয়ার জন্য আমরা ডাক বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ কিছু সংস্কার কার্যক্রম চালাচ্ছি। বাংলাদেশের ই কমার্সকে শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়া এবং সেখানে যেহেতু গ্রামে বেসরকারি কুরিয়ার সার্ভিস এবং ই কমার্সের অনুপস্থিতি আছে, বৈষম্যহীনভাবে এই বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা চাই এই সেবাগুলো শহর এবং গ্রামে সব জায়গায় পৌঁছে দিতে। দেশের বাইরের খবর। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় থেমে নেই তাণ্ডব। উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান হামাসের। এদিকে ট্রাম্পের মধ্যস্থতার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজাবাসীর ঘুম ভাঙল বোমার শব্দে। বৃহস্পতিবার সকালে দফায় দফায় উপত্যকাটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সম্মতিপত্রে হামাস এবং ইসরায়েল স্বাক্ষর করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। দ্রুত জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল কিছু সেনা প্রত্যাহার করে নেবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এই চুক্তির দিনটিকে বিশ্বের জন্য এক মহান দিন হিসেবে উল্লেখ করেন তিনি। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এ নিয়ে টেলিফোনে কথা হয়েছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়ে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান নেতানিয়াহু।
মধ্যস্থতাকারী দেশ কাতার ও হামাসের পক্ষ থেকেও চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গেল সোমবার গাজায় সংঘাত বন্ধে প্রথমবারের মতো মিশরে এক টেবিলে বৈঠকে বসেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। 3 দিন ধরে চলে আলোচনা। অবশেষে সম্মত হয় দুই পক্ষ। এই চুক্তিতে রয়েছে যুদ্ধ শেষ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত। রাইসা জান্নাত, সময় সংবাদ। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় গাজায় শুরু হয় আনন্দ উল্লাস। রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ঐতিহাসিক ও দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত হিসেবে আখ্যা দেন গাজাবাসী। এদিকে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হন জিম্মি পরিবারের সদস্যরা। আতশবাজির মাধ্যমে উদযাপন করেন আনন্দের মুহূর্ত। দীর্ঘ 2 বছরের গণহত্যা বন্ধের খবর শুনে যেন বুক ভরে শ্বাস নিল গাজাবাসী। বৃহস্পতিবার ভোররাতেই গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে থেকে শহরের অলিগুলি সবখানে একই দৃশ্য। কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ে ব্যস্ত। 2 বছরের হত্যাযজ্ঞ, ধ্বংস আর গণহত্যার পর এই উল্লাস যেন জীবনের ফিরে আসার জানান দিচ্ছে। অনেকের মতে যুদ্ধ থামার ঘোষণা গাজার মানুষকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজাবাসী। ধন্যবাদ জানিয়েছে সব দেশ ও সংগঠনকে যারা রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছে। তারা জানান এই যুদ্ধবিরতি কেবল গাজার নয়, সমগ্র আরব ও মুসলিম বিশ্বের জন্য স্বস্তির বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুদ্ধ থেমে গেছে। আমরা খুব খুশি, যুদ্ধ থেমে গেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ভাইদের এবং সবাইকে যারা যুদ্ধ থামাতে ও রক্তপাত বন্ধে অবদান রেখেছেন। এদিকে ইসরায়েলি বন্দীদের পরিবারকে নিজে ফোন করে যুদ্ধবিরতির বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আনন্দে মেতে ওঠে বন্দীদের পরিবার। তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন শত শত পরিবার। ইসরায়েল হামাস চুক্তির খবরে বন্দী পরিবারের চোখে ফুটে ওঠে অশ্রুসিক্ত স্বস্তি। প্রিয়জনদের প্রত্যাবর্তনের আশায় কেউ কাঁদছেন, কেউ মোমবাতি হাতে প্রার্থনা করছেন। ইসরায়েলের রাজধানীতে আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয় ঐতিহাসিক মুহূর্ত। আমরা শেষ বন্দী, বাড়ি না ফেরা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, ইসরায়েলের জনগণ থেকে শুরু করে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছেলে মেয়েরা এবার বাড়ি ফিরবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন যে চুক্তির বাস্তবায়ন এবং উভয় পক্ষের আস্থা পুনর্গঠনে নির্ধারণ করবে এই শান্তির স্থায়িত্ব। অতীতের অভিজ্ঞতা বলছে এমন বহু উদ্যোগ মাঝপথে ভেস্তে গেছে, তাই গাজার এই আনন্দের স্থায়িত্ব এখন সময়ের অপেক্ষা। একই সঙ্গে ইসরায়েলের বন্দী পরিবারের চোখে এখন শুধুই প্রিয়জনদের ঘরে ফেরার প্রতীক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকতে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 8টায় খেলা শুরু হলেও বিকেল 3টা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্টেডিয়াম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ হংকং যে ম্যাচটি হবে, এটা বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ দেখতে ইতিমধ্যে স্টেডিয়ামের আউটার গেটগুলোতে দর্শকদের ভিড় জমেছে। মূলত তারা এই ম্যাচটা খুব স্বাচ্ছন্দ্যে দেখার জন্যই গেট খোলার কিছুক্ষণ আগ থেকেই তারা ভিড় জমিয়েছে। তারা মূলত 3টায় গেট খুলবে এবং গেট খোলার আগ পর্যন্ত তারা এখানে ওয়েট করছেন। এবং তারা যেরকমটা বলছিলেন যে এবারের ব্যবস্থাপনা, যে সিকিউরিটির ব্যবস্থাপনা ছিল, সেটাতে তারা সন্তোষজনক মনে করছে এবং এই ম্যাচে তারা জয়ের বিকল্প দিচ্ছে না। কারণ এই ম্যাচটা জিততে হলে, এশিয়ান কাপ নিশ্চিত করতে হলে এই ম্যাচটা জিততেই হবে তাদের। আমরা একটু দর্শক যারা আছেন, দর্শকদের একটু প্রত্যাশা জেনে নেব। ভাই, এবারে ম্যাচটাকে নিয়ে আপনার প্রত্যাশাটা? ভাই, খুবই এক্সাইটেড আমরা, যেহেতু আমরা সিঙ্গাপুরের সাথে জিততে পারিনি। আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসিতে আমাদের কোয়ালিফাই করতে গেলে আজকের ম্যাচটা জিতাই লাগবে। সমীকরণ বুঝি না, বাংলাদেশ আজকে জিততে চাই, এটাই সবাই চাই। সবাই যেরকম বলতেছিল যে এই ম্যাচে তারা ম্যাচ জয়ের জন্য কিন্তু দেখতে চায়, ঘরের মাঠে তাদের জয় দেখতে চায়।
এবং তারা কিন্তু এই ম্যাচের জন্য বেশ কিছু সন্তোষজনক মনে করছে যে বাংলাদেশ সমীকরণে যদি মারপ্যাচের বাইরে থেকে এই ম্যাচ জিততে চায়, কারণ তারা কোনো চাপ নিচ্ছে না। কারণ গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু জামালকে নিয়ে একটা কটূক্তি করেছিল, ছোট করে বলেছিলেন হংকং কোচ। তবে এই হংকং ম্যাচে কিন্তু জামাল সমিতদের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু সবার মনে আছে। এবং আমরা যদি আরেকটু জানতে চাই এই ম্যাচে কাদের দেখতে চায়, সেই দর্শকরা কাদের দেখার জন্য আগ্রহ নিয়ে আসে, সেটা যদি একটু প্রত্যাশাটা জানতে চাই। ভাই, এই ম্যাচটাতে কাদের কাদের একাদশে দেখতে যাচ্ছে? ভাই, আমরা তো থাকবে অবশ্যই, তবে জামাল ভাই তো থাকার কথা অবশ্যই থাকবে, কিন্তু তিনি ক্যাপ্টেন। আরও তো আছে ভাই, এতগুলো প্লেয়ার নাম আসলে বলা সম্ভব না আমার পক্ষে, এর জন্য সবগুলো বলা সম্ভব না ভাইয়া। যেমনটা দেখছিলেন যে এই ম্যাচে কিন্তু সবাই হামজা, সমিত যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই ম্যাচটা তাদের দেখার জন্য কিন্তু দর্শকরা এই মাঠে, স্টেডিয়ামের মাঠে কিন্তু উপস্থিত হয়েছে। এবং যদি একটু বলতে চাই এবারের সিকিউরিটি ব্যবস্থা নিয়ে কিন্তু কারণ সন্তুষ্ট, কারণ এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এবং সেনাবাহিনী, এলিট ফোর্স এবং স্বেচ্ছাসেবক কর্মী তারা কিন্তু অনেকেই আছে। এবং 3টা থেকে গেট ওপেন হবে এবং 7টা পর্যন্ত গেট ওপেন করতে ঢুকতে পারবে দর্শকরা। এবং এর মধ্যে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে বাফুফের যেখানে আয়োজন করেছে সেখানে কিন্তু তারা দেখতে পারবে। এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। জাতীয় স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন রিফাতুল ইসলাম বিরন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। স্বৈরাচারী হওয়া ঠেকাতে উচ্চকক্ষে জোর বদিউলের। জানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ। গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক ডিজিএফআই ও পুলিশ প্রধান সহ 30 জনকে পাঠানো হলো পরোয়ানা। এবং বোরকাপুরে মার্কেটে ঢুকে তালা ভেঙে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি। রাজধানীর মালিবাগে 500 ভরি স্বর্ণালংকার লুট। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, জড়িতদের ধরতে তদন্ত শুরু। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক ইমন। ধন্যবাদ ওমর ইনান। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।